কুইক কোর্স ডাইজেস্টে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা পার্সোনাল ফাইন্যান্স নিয়ে কথা বলবো। এখন ফাইন্যান্স শুনলেই যদি কঠিন নিয়মকানুনের কথা মনে হয়, তাহলে ভাবনাটা একটু বদলে ফেলা যাক। চলুন বিষয়টাকে একটা জীবনব্যাপী সফরের মতো করে দেখি, যার অনেকগুলো আলাদা আলাদা পর্যায়ে রয়েছে। তো প্রশ্ন হল, এই যে আর্থিক সফর বা জার্নি, এই মুহূর্তে কে কোথায় দাঁড়িয়ে আছে? এই বিশ্লেষণটা কিন্তু জীবনের সব ধাপের মানুষের জন্যই, কারণ টাকা পয়সার কন্ট্রোল মানে অর্থ ব্যবস্থাপনা, এটা তো একটা চলতেই থাকা প্রক্রিয়া, তাই না? যে কোনো বড় কিছু গড়তে গেলে যেমন একটা মজবুত ভিত্তি লাগে, ঠিক তেমনি আমাদের আর্থিক জীবনের জন্য একটা শক্তপোক্ত ফাউন্ডেশন দরকার। আর সেই ফাউন্ডেশনের একটা বিশাল অংশ হল ক্রেডিট স্কোর তৈরি করা। এখান থেকেই কিন্তু আসল যাত্রাটা শুরু হয়। আচ্ছা, প্রথমেই পরিষ্কার করে নেওয়া যাক এই পার্সোনাল ক্রেডিট জিনিসটা আসলে কি। একদম সহজ করে বললে এটা হলো টাকা ধার করার ক্ষমতা। ধরুন কিছু কিনবেন, তার জন্য টাকা ধার নিলেন, আর একটা চুক্তিতে এলেন যে সময় মতো সুদসহ সেটা ফেরত দেবেন। এটাকে ভয় পাওয়ার কিছু নেই, বরং এটা একটা খুবই কাজের টুল। এখন কথা হলো, এই টুলটা কে কেমন ব্যবহার করছে তা মাপা হয় কি দিয়ে? এখানেই আসে ফাইকো স্কোরের কথা। এটাকে বলতে পারেন আমাদের আর্থিক জীবনের একটা রিপোর্ট কার্ড। ঠিক যেমন স্কুলে পরীক্ষার পর রিপোর্ট কার্ডে গ্রেড দেওয়া হতো, এটাও অনেকটা সেরকমই। তাহলে এই রিপোর্ট কার্ডের নম্বরটা আসে কোথা থেকে? দেখুন, এর কয়েকটা মূল উপাদান আছে। সবচেয়ে বড় অংশ মানে ৩৫% হল আমরা সময় মতো বিল দিই কিনা সেই ইতিহাস। তারপরেই আসে আমরা মোট কত টাকা ধার করেছে। তার মানে ভালো স্কোর ধরে রাখার মূল চাবিকাঠি হল দুটো: সময় মতো পেমেন্ট আর ঋণটাকে নিয়ন্ত্রণে রাখা। বেশ, একটা মজবুত ক্রেডিট ভিত্তি তো তৈরি হলো, কিন্তু এর কাজটা কি? এর সাহায্যেই জীবনের বড় বড় মাইল ফলকগুলো পার করা সহজ হয়। চলুন দেখি বড় সিদ্ধান্ত নেওয়ার সময় এই ভিত্তিটা কিভাবে আমাদের কাজে লাগে। ধরা যাক উচ্চশিক্ষার কথা। এখানে টাকা জোগাড় করার জন্য দুটো প্রধান রাস্তা খোলা: ফেডারেল লোন আর প্রাইভেট লোন। ফেডারেল লোনের সুদ সাধারণত কম আর নির্দিষ্ট থাকে, তাই এটা অনেক বেশি নিরাপদ। আর এটা শোধ করার নিয়মকানুনও বেশ নমনীয় হয়। অন্যদিকে প্রাইভেট লোনে কিন্তু ঝুঁকি একটু বেশি, কারণ সুদের হার ওঠানামা করতে পারে আর শর্তগুলো বেশ করা হয়। এবার আসি গাড়ির কথায়। এখানে সিদ্ধান্তটা হলো মালিকানা চাই নাকি কম মাসিক খরচ চাই। গাড়ি কিনলে সেটার মালিক হওয়া যায়, একটা সম্পদ তৈরি হয়, কিন্তু মাসিক কিস্তিতে একটু বেশি হয়। আর লিজ নিলে মাসিক খরচটা কমে আসে ঠিকই, কিন্তু এটা অনেকটা লম্বা সময়ের জন্য ভাড়ায় নেওয়ার মতো, গাড়ির মালিক আর হওয়া যায় না। আর এরপর যেটা আসে সেটা হলো থাকার জায়গা। ভাড়া বাড়িতে থাকলে যখন খুশি বাড়ি বদলানোর সুবিধা থাকে, আর শুরুতে খরচও কম। অন্যদিকে নিজের বাড়ি কিনলে সেটা একটা বড় বিনিয়োগ, যা সময়ের সাথে সম্পদে পরিণত হয়। জীবনে একটা স্থিতিশীলতা আসে, যদিও এর জন্য একবারে অনেক টাকা লাগে আর রক্ষণাবেক্ষণের দায়িত্বটাও নিতে হয়। তো এই ক্রেডিট স্কোরের আসল প্রভাবটা ঠিক কতটা? দেখুন, এখানে একটা দারুণ উদাহরণ আছে। অ্যালেক্সের ফাইকো স্কোর খুব ভালো, তাই $২০,০০০ গাড়ির লোনে তাকে সুদ দিতে হচ্ছে মাত্র $১,৮০০। আর জেমি স্কোরটা দুর্বল বলে একই লোনে তাকে সুদ গুনতে হচ্ছে $৫,৫০০। পার্থক্যটা দেখুন একবার, ছোনান ছাই। জীবনের এই আর্থিক যাত্রাপথটা কিন্তু সবসময় মসৃণ হয় না। চলার পথে বাধা বিপত্তি আসতেই পারে। তো চলুন এবার দেখি কিভাবে ঋণ আর অন্য আর্থিক সমস্যাগুলো সামলানো যেতে পারে। প্রথমেই বুঝতে হবে, সব ঋণ কিন্তু খারাপ না। ভালো ঋণ হলো সেটা যা দিয়ে এমন কিছু কেনা হয় যার দাম ভবিষ্যতে বাড়ে, যেমন বাড়ির জন্য মর্টগেজ। এটা সম্পদ বাড়াতে সাহায্য করে। আর খারাপ ঋণ হলো এমন জিনিসের জন্য ধার করা যার দাম দিন দিন কমতে থাকে, আর এর চড়া সুদ আমাদের জমানো টাকা নষ্ট করে। আচ্ছা, ঋণ শোধ করার একটা খুব জনপ্রিয় কৌশল হলো স্নোবল মেথড। এখানে যা করা হয় তা হলো সব ঋণকে ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে প্রথমে সবচেয়ে ছোট ঋণটার উপর পুরো মনোযোগ দেওয়া হয়। ওটা শোধ হয়ে গেলেই ওই টাকাটা পরের ছোট ঋণের পেছনে লাগানো হয়। এতে কি হয়, খুব তাড়াতাড়ি একটা ঋণ শেষ করার মানসিক শান্তি পাওয়া যায়, যা আমাদের উৎসাহ ধরে রাখতে সাহায্য করে। এর ঠিক উল্টো দিকে আছে অ্যাভালাঞ্চ মেথড, যা অঙ্কের হিসাবে অনেক বেশি কার্যকর। এই পদ্ধতিতে সবচেয়ে বেশি সুদের ঋণটাকে আগে শোধ করা হয়। এর ফলে মোট সুদের ওপর সবচেয়ে বেশি টাকা বাঁচে। তাহলে কোনটা ভালো? স্নোবল মেথড আমাদের মানসিক জোর দেয়, আর অ্যাভালাঞ্চ মেথড টাকা বাঁচায়। কার জন্য কোনটা ঠিক সেটা সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করে। অনেক সময় পরিস্থিতি হাতের বাইরে চলে যায়, তখন দেউলিয়া বা ব্যাংক্রাপসির কথা ভাবতে হতে পারে। কিন্তু এটাকে জীবনের শেষ বা ব্যর্থতা হিসেবে দেখার কোনো কারণ নেই, বরং এটা একটা আইনি রিসেট বাটনের মতো, যা সবকিছু নতুন করে শুরু করার একটা সুযোগ করে দেয়।
সাধারণত ব্যক্তিগত দেউলিয়ার দুটো প্রধান পথ থাকে। চ্যাপ্টার 5-এ কিছু সম্পদ বিক্রি করে দিয়ে বেশিরভাগ ঋণ থেকে মুক্তি পাওয়া যায়, মানে একটা ক্লিন স্লেট পাওয়া যায়। আর চ্যাপ্টার 13-এ সম্পদ নিজের কাছে রেখেই আদালত অনুমোদিত 3 থেকে 5 বছরের একটা পরিশোধ পরিকল্পনা বানানো হয়। আমাদের আর্থিক সফরের একেবারে শেষ পর্যায়ে আমরা কথা বলবো ভবিষ্যৎ পরিকল্পনা আর আমাদের অনুপস্থিতিতে কী রেখে যাব তা সুরক্ষিত করা নিয়ে। আসুন এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা দেখে নেওয়া যাক। অবসর জীবনের খরচের জন্য একটা খুব চালু নিয়ম আছে, যাকে বলা হয় 4% রুল। নিয়মটা হলো, প্রতি বছর জমানো টাকা থেকে যদি 4% করে তোলা হয়, তাহলে সেই টাকা প্রায় 30 বছর পর্যন্ত চলতে পারে। অবশ্যই এটা একটা সাধারণ ধারণা, বাজারের অবস্থার ওপর অনেক কিছু নির্ভর করে। আর উত্তরাধিকার সুরক্ষিত করতে কিছু আইনি ব্যবস্থা নেওয়াটা খুব জরুরি। যেমন একটা উইল ঠিক করে দেয় যে সম্পদ কে পাবে, ট্রাস্ট সেই সম্পদ দেখাশোনা করতে সাহায্য করে, আর পাওয়ার অফ অ্যাটর্নি বা হেলথ কেয়ার ডিরেক্টিভের মতো জিনিসগুলো নিশ্চিত করে যে আমরা সিদ্ধান্ত নিতে না পারলেও আমাদের আর্থিক ও স্বাস্থ্য সংক্রান্ত ইচ্ছাগুলো পূরণ হবে। সবশেষে একটা কথা মনে রাখা দরকার, এই আর্থিক সফরটা কিন্তু 100 মিটার দৌড় নয়, এটা একটা ম্যারাথন। একটা শক্ত ভিত্তি গড়া থেকে শুরু করে ভবিষ্যৎ সুরক্ষিত করা পর্যন্ত এই সফরের প্রত্যেকটা ধাপই ভীষণ গুরুত্বপূর্ণ। তো এত সব আলোচনার পর এখন প্রশ্ন হল, আমাদের পরবর্তী আর্থিক পদক্ষেপটা কি হবে? এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই কিন্তু আসল শুরুটা লুকিয়ে আছে।